আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রক্ত নিয়ে তোমাদের অনেকেরই ভয় কাজ করে, তাই না? তো আমরা আজকে শুধুমাত্র ১০ মিনিট সময়ের মধ্যে রক্তটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের জন্য খুবই সহায়ক হবে এবং তোমাদের কোনো ভয় কাজ করবে না পরবর্তীতে আর রক্ত নিয়ে। আচ্ছা, তো রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারের মধ্যে প্রথমত আলোচনা করা হয়েছে রক্ত নিয়ে, তারপর সিরাম নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর রক্তবাহিকা, তারপর হার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমাদের প্রথমত মূলত আগে জানতে হবে রক্ত সম্পর্কে। তো আমরা একটা ছক দেখবো এখন। এই ছকটা যদি আমরা একটু পড়তে পারি ঠিকমতো তাহলেই কিন্তু আমাদের রক্ত সম্পর্কে মোটামুটি যা জানা দরকার সবই জানা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাহায্য করব যেন এই ছকটা তোমাদের পড়তে সহায়তা হয় বা পরবর্তীতে সুবিধা হয়। আচ্ছা, তো প্রথমত আমরা আলোচনা করব রক্তের কাজগুলো নিয়ে। আচ্ছা, প্রথমত আমাদের জানতে হবে তাহলে রক্ত কি? বা রক্তের কম্পোনেন্ট গুলো কি আছে? তো এই কম্পোনেন্ট গুলো তো আসলে কাজগুলো করছে, তাই না? আচ্ছা, তো রক্তের কম্পোনেন্ট গুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? প্লাজমা, আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্ল্যাটলেটস। আচ্ছা, তো প্লাজমার কাজ কি হতে পারে? প্লাজমা যে কাজগুলো করতে পারে যেমন হচ্ছে আমরা যে খাবারগুলো খাই বা খেয়ে থাকি সেই খাবারগুলো ডাইজেশনের পর কোথায় যাচ্ছে? রক্তে যাচ্ছে। তো এই যে রক্তে যাচ্ছে রক্তের কোন অংশ দ্বারা এটা পরিবাহিত হচ্ছে? সেলস অ্যান্ড টিস্যু গুলাতে। এটা পরিবাহিত হচ্ছে প্লাজমার মাধ্যমে। তো অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো কিন্তু খাদ্য পরিবহনে সাহায্য করে না। আচ্ছা, তারপর আমরা যে আমাদের যে সেল গুলো আছে সেগুলো কাজ করার পর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাই তো? আচ্ছা, তো এই কার্বন ডাই অক্সাইড যে ত্যাগ করে সেটা কে বহন করে? মেক্সিমাম পোরশন বহন করে হচ্ছে প্লাজমা। তো এরকম আমরা প্লাজমার কিছু মোস্ট অফ দ্যা ইম্পোর্টেন্ট কিছু কাজ দেখতে পাই। যেমন খাদ্যসার পরিবহন করা, বর্জ্য পরিবহন করা, কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। এছাড়াও বেশ কিছু জিনিস যেমন হরমোন, এই হরমোন, ভাইটামিনস এগুলো পরিবহন করে থাকে। আচ্ছা হ্যাঁ, প্লাজমা সম্পর্কে আমরা আরেকটা জিনিস একটু বলতে পারি। আমাদের মনে আছে কিনা যে করোনার সময় আমরা হচ্ছে কি প্লাজমা ডোনর খুঁজছিলাম, তাই না? তার মানে প্লাজমাতে হচ্ছে অ্যান্টিবডি থাকে। তো আমাদের বডিতে যে অ্যান্টিবডিজ গুলো প্রোডিউস হয় সেই অ্যান্টিবডিজ গুলো কোথায় পাওয়া যায়? প্লাজমাতে পাওয়া যায়। রক্তের প্লাজমাতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা একটু আরবিসি নিয়ে আলোচনা করি তাহলে। তো আরবিসি আসলে রেড ব্লাড সেল লাল কেন হয়? কারণ লাল হওয়ার কারণ হচ্ছে তার মানে এখানে অবশ্যই একটা রঞ্জক আছে। তো কোন রঞ্জকের কারণে লাল হচ্ছে? তো মূলত এখানে হিমোগ্লোবিন থাকে। অ্যান্ড হিমোগ্লোবিনের মধ্যে আমরা ২ টা জিনিস পাই। একটা হচ্ছে হিম অ্যান্ড আরেকটা হচ্ছে গ্লোবিন। আচ্ছা, তো এই হিম যে পোরশনটা আছে এটাই মূলত হচ্ছে পিগমেন্টের অংশ। যার কারণে হচ্ছে কালার আসে বা কালার দেখি বা লাল দেখি। কারণ কি? কারণ হচ্ছে এই হিমের মধ্যে হচ্ছে আয়রন থাকে। তো এই আয়রনের একটা মানে এই টোটাল যে যৌগটা আছে সেটা একটু কমপ্লেক্স। তো আমি একটু ফিগারের সাহায্যে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানে একটা ফিগার দেওয়া থাকবে। এই ফিগারের মধ্যে আমরা হচ্ছে চেইন দেখতে পারবো যে হিমোগ্লোবিনের চেইন থাকে নরমালি। তো এই চেইন গুলোর মাধ্যমে হচ্ছে হিমোগ্লোবিন গঠিত হয়। এবং এইখানে কয়টা চেইন আছে, কয়টা রিং থাকে, পাইরোল রিং এগুলো তোমাদের জানা দরকার নেই। তো আমরা একটু সহজ করে নিয়ে আসি। আমরা শুধুমাত্র এখন কাজে চলে আসি। আচ্ছা, তো এইটুক তো আমরা বুঝতে পারলাম যে আরবিসির মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন থাকে। আর কিছু কি থাকে আরবিসির গঠনে হিমোগ্লোবিন ছাড়া? না, আর কিছু থাকবে না। এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে না। তারপর রাইবোসোম থাকবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, গলগি বডি থাকবে না। এখানে কিচ্ছু থাকবে না। নিউক্লিয়াস থাকবে না। তো এখানে আমরা আরবিসির মধ্যে শুধুমাত্র পাবো হিমোগ্লোবিন এবং একটা এনজাইম পাবো কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। এনজাইমটাকে নাম কেন বললাম? আমি আসছি। এটার একটা আ অবদান আছে। আচ্ছা, তো এখন এই যে হিমোগ্লোবিন আছে, কেন হিমোগ্লোবিন আছে? হিমোগ্লোবিন আসলে কাজটা কি? অন্য কোথাও কিন্তু আমি হিমোগ্লোবিন পাই না। হিমোগ্লোবিনটা আসলে কেন আরবিসিতে থাকে এবং হিমোগ্লোবিনের বা আরবিসির কাজটা আসলে কি? সেটা হচ্ছে অক্সিজেন ক্যারি করা। শুধুমাত্র one and only কাজ সেটা হচ্ছে অক্সিজেন ক্যারি করা। তো কার্বন ডাই অক্সাইড কি পরিবহন করতে পারে? না। কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে পারে না একেবারেই তা না। কার্বন ডাই অক্সাইড খুবই স্বল্প পরিমাণে হয়তোবা বহন করে। সেটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে হয়তোবা বহন করতে পারে। বাট এটা আসলে আরবিসির মূল কাজ না বা হিমোগ্লোবিনের মূল কাজ না। মূল কাজটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করা, অক্সিজেন ক্যারি করা। আচ্ছা, তো এখন এইখানে আসলে একটা হিমোগ্লোবিনে আসলে কয়টা অক্সিজেন ক্যারি করতে পারে? তো একটা হিমোগ্লোবিনের মধ্যে হচ্ছে ৪ টা আয়রন থাকে। একটা হিমোগ্লোবিন অণু গঠিত হয় ৪ টা আয়রন দিয়ে। তো এই একেকটা আয়রন আবার একটা অক্সিজেন ক্যারি করতে পারে। একটা আয়রন একটা অক্সিজেন ধরতে পারবে, ধারণ ক্ষমতা আছে। তো তার মানে একটা হিমোগ্লোবিন ৪ টা অক্সিজেন ক্যারি করতে পারে। তো আমরা অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি সম্পর্কে বা অক্সিজেন ক্যারি সম্পর্কে আমরা জানলাম। তো হিমোগ্লোবিনের আর কি কাজ থাকতে পারে? হিমোগ্লোবিনের আরেকটা ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে যেমন এটা হচ্ছে রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করা। ঘনত্ব ও সান্দ্রতা কেমন? যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, একটা ক্লিনিক্যাল একটা সিনারিও দেই তোমাদেরকে, তাহলে হয়তোবা তোমরা একটু ইন্টারেস্ট পাবে। আচ্ছা, তো যদি কারো হেমোরেজ হয়, হেমোরেজ মানে হচ্ছে এক্সেসিভ ব্লিডিং। এক্সেসিভ যদি ব্লিডিং দেখা যায় কারো, তো সেক্ষেত্রে কি হয়? বডির ফ্লুইড পোরশনটা অনেক বের হয়ে যায়। তার মানে প্লাজমা বেশি বের হচ্ছে, এরকম ক্ষেত্রে।
আচ্ছা, তো বডির ব্লাড ভলিউম অনেক বের হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লাডে আরবিসি পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আরবিসি অন্যান্য যে ব্লাড কর্পাসল বা রক্ত কণিকা যেগুলো আছে, কণিকা। তো কণিকাগুলোর পরিমাণ তুলনামূলকভাবে প্লাজমার তুলনায় বেড়ে যাচ্ছে। তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে। আসলে বাড়তেছে না। কারণ ব্লিডিং যখন হয় তখন কিন্তু আরবিসিও বের হচ্ছে। সো আমরা এটাকে কম্পারেটিভলি বলতেছি যে আরবিসি পরিমাণটা প্লাজমার তুলনায় একটু বেশি মনে হয়। তো সেই ক্ষেত্রে হিমো কনসেন্ট্রেশন দেখা যায় এবং এটা যদি অনেকক্ষণ ধরে বজায় থাকে তাহলে কিন্তু হিমো কনসেন্ট্রেশন থেকে একজন পেশেন্ট শকে চলে যেতে পারে। সো এটা আমাদের বডি মেকানিজম আছে অ্যান্ড বডি মেকানিজম থেকে অটোমেটিকই এটা রেগুলেটেড হয়। কম্পেনসেটরি মেকানিজম বলে যেটাকে আরকি। তো তোমাদের এগুলো জানা দরকার নেই। তো তোমরা এটুকু জানতে পারো যে হ্যাঁ, আরবিসি এর একটা রোল হচ্ছে যেটা হচ্ছে রক্তের ঘনত্ব বা সান্দ্রতা রক্ষা করে বা বাড়িয়ে দিতে পারে। আচ্ছা। তো এইজন্য আমাদের বডিতে যদি বেশি আরবিসি থাকে অর্থাৎ তাহলে জিনিসটা কি ভালো হবে? না। যেকোনো কিছু বেশি বা কম থাকা কোনো কিছুই ভালো হবে না। তো পরিমিত থাকতে হবে। এখন এই পরিমাত্রটাই আমাদের এখন জানতে হবে। যেটা আমাদের ছকে দেওয়া আছে যে কাজ করলাম আমরা এখন একটু সংখ্যাটা দেখব। যে কতটুকু আরবিসি আমাদের বডির জন্য থাকা ভালো। তো সাধারণত আমরা যারা অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল আছি তাদের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা রেঞ্জ করি কোনো কিছু আ আ সবকিছু আমাদের রেঞ্জে পড়তে হয় আরকি। তো রেঞ্জটা হচ্ছে মেলের ক্ষেত্রে হচ্ছে ৫০ থেকে ৫৪ এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ৪৪ থেকে ৪৯ লাখ। গাজী আজমল স্যারের বইতে দেওয়া এবং অন্যান্য আমরা যে বইগুলোতে পড়ি মেডিকেলের বই সেখানেও মোটামুটি এই রেঞ্জই দেওয়া। এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি থাকে। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে আরবিসি পরিমাণ বাড়তে পারে তোমরা বলো তো? আরবিসির পরিমাণ বাড়তে পারে যেমন ধরো তোমরা যদি খেলাধুলা করো সেক্ষেত্রে আরবিসির পরিমাণ বাড়তে পারে। মানে তখন কি অক্সিজেনের বেশি দরকার হয়, তাই না? তো তাহলে বডির যে মেকানিজম সেই মেকানিজম অনুসারে কিডনি কি করবে? এরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করবে এবং এই হরমোনটা কি করবে? লিভারকে স্টিমুলেট করবে যেন সে আরবিসি প্রোডাকশন বাড়ায় দেয়। তাহলে এখানে আমরা আরেকটা তথ্য পেলাম। যে একটা হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন কিডনি থেকে আসে এবং যে হচ্ছে গিয়ে আরবিসি তৈরির জন্য স্টিমুলেট করে। তাই উদ্দীপনা দেয়। আচ্ছা, এবং কাকে উদ্দীপনা দিবে? কোথায় আরবিসি তৈরি হবে? লিভারে না অ্যাকচুয়ালি বোন ম্যারোতে। তো বোন ম্যারোতে পরবর্তীতে কি হবে? আরবিসি প্রোডাকশন বেড়ে যাবে এবং আমাদের যে যতটুকু অক্সিজেন দরকার ছিল সেই অক্সিজেন গুলো পরবর্তীতে হচ্ছে ফিল আপ হয়ে যাবে। অক্সিজেন ঘাটতিটা পূরণ হবে। তো আমরা মোটামুটি আরবিসি রিলেটেড সবকিছু আলোচনা করলাম। যে আরবিসির কাজটা কি? এবং আরবিসি বেশি হলে কি সমস্যা হতে পারে? আরবিসি আমাদের কতটুকু দরকার? তো বেশি বা কম হলে আসলে কি সমস্যা হয়? তো আমাদের এই তো তো আমাদের যদি আমাদের দরকার ছিল ৫৪ লাখ। তো যদি বেশি হয়, অর্থাৎ যেমন অ্যাডাল্ট মেল এর ক্ষেত্রে যদি ৬৫ লাখ ক্রস করে, তখন আমরা সেটাকে কি বলতেছি? আবার যদি অনেক বেশি পরিমাণে কমে যায় আরবিসির পরিমাণ, যেমন ধরা যাক ৫০ এভারেজে থাকা দরকার, সেক্ষেত্রে ৪০ বা ৩০ এর নিচে চলে আসতেছে। তখন ওই কন্ডিশনটাকে আমরা কি বলি? তো এই জিনিসটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন রইলো। আচ্ছা, তো তোমরা এটা কমেন্ট করে জানাবে। এরপর আমরা WBC তে আসি। আচ্ছা, তো WBC বা হোয়াইট ব্লাড সেল কেন হোয়াইট? তার মানে এখানে কোনো পিগমেন্ট রিলেটেড কোনো কিছু নাই। আচ্ছা, তো এটাকে আমরা আ সেল বলতে পারি এবং কারণ হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস আছে। এইখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস সহ। আর বাকিগুলো নিউক্লিয়াস বিহীন। RBC, প্লেটলেটস এগুলো হচ্ছে নিউক্লিয়াস বিহীন। WBC টা হচ্ছে নিউক্লিয়াস আছে। আচ্ছা, তো এবং এইখানে এই যে WBC দেখি আমাদের বডিতে প্রায় ৫ ধরনের WBC দেখি এবং তারা ৫ রকমের কাজ করে। মোটামুটি ৪ থেকে ৫ রকমের কাজ করে। আচ্ছা, তো কে কি রকমের কাজ করে? আগে আমরা একটু নামগুলা বলি। ওকে? তো ৫ ধরনের যে WBC আছে তাদের নামগুলো হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আমরা দেখতে পাচ্ছি ৩ টা ফিল আছে, ২ টা সাইট আছে। তো ফিলগুলা যেগুলা যেদের নাম শেষে ফিল আছে, শেষে ৩ টা বললাম। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো এরা সাধারণত হচ্ছে এদের যদি আমরা গঠনটা একটু দেখি, এদের গঠনটা আমরা দেখব যে এরা হচ্ছে এদের সাইটোপ্লাজমটা হচ্ছে দানাদার। এদের সাইটোপ্লাজমটা দানাদার। তো দানা আমাদের বডিতে কোথাও যদি দানা হয় আমরা ফিল করতে পারি, তাই না? তো এইজন্য আমরা মনে রাখতে পারি যে যাদের সাইটোপ্লাজমটা দানাদার তাদের নামের শেষে ফিল আছে। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আচ্ছা। আর বাকি ২ টা আমরা বললাম সাইট, মনোসাইট, লিম্ফোসাইট। আচ্ছা, এখন আমরা একটু কাজে আসি। এখন এদের মধ্যে তো এদের মধ্যে মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল এদের কাজটা একটু সিমিলার। এদের কি কাজ? এদের কাজটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। এখন কথা হচ্ছে ফ্যাগোসাইটোসিস জিনিসটা আসলে কি? ফ্যাগোসাইটোসিস জিনিসটা হচ্ছে জীবাণু ভক্ষণ করা। কিভাবে জীবাণু ভক্ষণ করতে পারে? এজন্য ৫ টা প্রসেস আছে যেগুলো আমাদের মেডিকেলে পড়ানো হয়। যেমন হচ্ছে এই যে নিউট্রোফিল বা মনোসাইট যারা আছে তারা কোথাও এসে মার্জিনেশন হয়। কোনো ভেসেল এসে ওয়ালে এসে লাগে। তারপর হচ্ছে এখান থেকে সে বের হয়ে আসে। বের হয়ে আসার পর ওই যে আ যে জীবাণুটা সেই জীবাণু থেকে এক ধরনের যে কেমিক্যাল বের হয় সেইটার আকর্ষণে সে ওইদিকে যাত্রা শুরু করে যেটাকে বলা হয় কেমোট্যাক্সিস এবং যে পরবর্তীতে এনগালফ করে এবং পরবর্তীতে ডিস্ট্রয় করে। তো এই হচ্ছে টোটাল ফ্যাগোসাইটোসিস এর প্রক্রিয়াগুলো তোমাদের এখন দরকার নেই। বা তারপর বিস্তারিত একটু ডিটেইলস এ বললাম। আচ্ছা, তো এখন তোমাদের বইতে একটা জিনিস আছে। এই যে
ভেসেল গুলা আছে, আমাদের যে রক্তের ভেসেল গুলা, এই ভেসেল গুলা থেকে কিন্তু যখন টিস্যুতে যদি কোনো জীবাণু থাকে, তো ভেসেলের মধ্যেই যদি আমাদের কোথাও মুভমেন্টের দরকার হয়, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের নরমালি নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ এদের কিন্তু মুভমেন্টের দরকার হয়। তো নিউট্রোফিলের ক্ষেত্রে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ডায়াবেটিসিস। তো ডায়াবেটিসিসের মাধ্যমে সে কি করে? সে হচ্ছে ভেসেলটাকে অতিক্রম করে সে টিস্যুতে চলে আসে, বা এরকম টাইপের কথা বলা আছে আরকি তোমাদের বইতে ডায়াবেটিসিস সম্পর্কে। তো আমরা মুভমেন্ট বলতে পারি। সহজ কথায় বললে আমরা হচ্ছে মুভমেন্ট বলি। আচ্ছা, তো ফ্যাগোসাইটোসিস করে থাকে কারা? মনোসাইট এবং নিউট্রোফিল। তারপর আমরা লিম্ফোসাইট নিয়ে একটু আলোচনা করি। তো লিম্ফোসাইট আবার ৩ ধরনের আছে। এবং লিম্ফোসাইট সম্পর্কে আমাদের একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে নিউক্লিয়াসটা অন্যগুলার থেকে অনেক বড় হয় সাধারণত। এবং লিম্ফোসাইটটা অনেক ইম্পোর্টেন্ট, কারণ এই লিম্ফোসাইটগুলা যে অর্গানগুলোতে বেশি থাকে তাদেরকে লিম্ফয়েড অর্গান বলে। যেমন হচ্ছে টনসিল, তারপর হচ্ছে স্প্লিন বা প্লিহা, এরা হচ্ছে কি লিম্ফয়েড অর্গান। তাছাড়া হচ্ছে লিম্ফ নোড, এটাও লিম্ফয়েড অর্গান। থাইমাস, আমাদের এইখানে থাকে থাইমাস। আচ্ছা, তো এই যে লিম্ফয়েড অর্গান, দেখো লিম্ফোসাইট গুলো আসলে কাজ কি? লিম্ফোসাইট ৩ ধরনের, বি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এন্ড এনকে সেল। তো টি লিম্ফোসাইটের কাজ কি? টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে এরা সব ধরনের জীবাণু ধ্বংস করা, এই ধরনের কাজগুলো টি লিম্ফোসাইট করে থাকে। এবং বি লিম্ফোসাইটের কাজ কি? বি লিম্ফোসাইট হচ্ছে এই যে টি লিম্ফোসাইট, যারা এই যে জীবাণুর সাথে মারামারি করলো, জীবাণু ধ্বংস করলো, এরা কিন্তু জীবাণু ভক্ষণ করে না, এরা জীবাণু ধ্বংস করে। তো এদের ধ্বংস করার কিছু পদ্ধতি আছে। তো সেটা এখন দরকার নেই আমাদের। আচ্ছা, তো জীবাণু ধ্বংস করে এই প্রসেস গুলা কি করে? বি লিম্ফোসাইট সে মেমোরি আকারে সংরক্ষণ করে এবং একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে। তো পরবর্তীতে যখন সেম জীবাণু বা অ্যান্টিজেনটা প্রবেশ করবে, তখন এই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের বিরুদ্ধে যেয়ে কাজ করবে। তো এইজন্য তখন আমরা বলি যে বি সেলটা হচ্ছে মেমোরি সেল আকারে কাজ করে। বি সেলটা মেমোরি সেলে কনভার্ট হয়। আচ্ছা, তো টি লিম্ফোসাইট পেলাম, বি লিম্ফোসাইট পেলাম। এরপর হচ্ছে ন্যাচারাল কিলার সেল। তো এই যে ন্যাচারাল কিলার সেল, এটার কাজ কি? এটা হচ্ছে আবার একটু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে বেশি, এবং টিউমার সেল বা ইত্যাদি বিরুদ্ধে বেশি কাজ করে। আচ্ছা, তো আমরা মনোসাইট পড়লাম, নিউট্রোফিল পড়লাম, যারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, জীবাণু ভক্ষণ করে। লিম্ফোসাইট পড়লাম, ৩ টা লিম্ফোসাইট, জীবাণু ধ্বংস করা, অ্যান্টিবডি তৈরি করা ইত্যাদি। আচ্ছা, এরপর আমাদের ২ টা জিনিস আছে আর, সেটা হচ্ছে বেসোফিল আর হচ্ছে ইওসিনোফিল। তো বেসোফিলের কাজটা কি? বেসোফিলের কাজটা হচ্ছে যে এরা ২ টা জিনিস রিলিজ করবে। ২ টা জিনিস মনে রাখবে, হেপারিন আর হচ্ছে হিস্টামিন। তো এই যে হেপারিন রিলিজ করে থাকে বেসোফিল, এই হেপারিনের কাজটা কি? এই হেপারিনটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে রক্ত জমাট বাঁধতে দিবে না। হেপারিনের কাজ কি? হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। তো তার মানে রক্তের যে ফ্লোটা আছে, স্মুথলি যেন ফ্লো হতে পারে, সেটা সে বজায় রাখে। কারণ ব্লাডের মধ্যে কি আছে? ক্লটিং ফ্যাক্টর আছে। তো ওগুলো যদি কোনোভাবে অ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে কিন্তু রক্তকে জমাট বাঁধিয়ে ফেলবে। সো এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, ডিফেন্সিভ মেকানিজম, যেন রক্ত জমাট না বাঁধে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস সে রিলিজ করে, সেটা হচ্ছে হিস্টামিন রিলিজ করে। বেসোফিল তাহলে হেপারিন আর হচ্ছে হিস্টামিন রিলিজ করে। ২ টাই কিন্তু এইচএস দিয়ে। তো হিস্টামিনের কাজ কি? হিস্টামিন হচ্ছে সাধারণত আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে, ইমিউন সিস্টেমে হেল্প করে, সহায়তা করে। তো এটার ডিটেইলস আমরা যাব না। যেমন আমরা অনেক সময় অ্যান্টিহিস্টাসিন ওষুধ খাই, তাই না? তো সেই ক্ষেত্রে কি করে? হিস্টামিনটাকে দমন করে রাখে। কারণ অতিরিক্ত যখন হিস্টামিন বেড়ে যায়, তখন আমাদের ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়। ফলে কি হয়? যে আমাদের স্কিন গুলো কি হয়? লাল দেখা যায়, স্কিন রেডনেস দেখা যায়, ইচিং হয়, তাই না? চুলকানি আসে। আচ্ছা, তো আমরা ডিটেইলস এ গেলাম না। এরপর আমরা আরেকটা পাই, সেটা হচ্ছে ইউসিনোফিল। ৫ নাম্বার আমাদের WBC, সেটা হচ্ছে ইউসিনোফিল, যেটা বলতে গেলে বেসোফিল আর ইউসিনোফিলের পরিমাণ বলতে গেলে ব্লাডে খুবই কম থাকে। বলতে গেলে আমরা গুনতে পারবো এরকম, বা থাকেও না অনেক সময়। আচ্ছা, তো ইউসিনোফিলের কাজটা হচ্ছে এরা হচ্ছে কৃমির যে পরজীবীগুলা থাকে, আমাদের বডির মধ্যে কখনো কিন্তু কৃমি ঢুকতে পারে। তাই না? কৃমির লার্ভা থাকতে পারে, কৃমির পরজীবী থাকতে পারে, কৃমি থাকতে পারে। এই কৃমিগুলোর বিরুদ্ধে সে খুব সক্রিয়। ইউসিনোফিলের মূলত কাজ হচ্ছে কৃমির বিরুদ্ধে কাজ করা। তাছাড়াও সে হচ্ছে অনেকটা হাইপার সেনসিটিভিটি, অর্থাৎ আমাদের যে অ্যালার্জিক রিঅ্যাকশন, সেখানেও তার একটা ভূমিকা আছে। এই ছিল আমাদের আরবিসি এবং ডাব্লিউবিসি সম্পর্কে কিছু কথাবার্তা। তো আমরা কাজ নিয়ে আলোচনা করলাম ডাব্লিউবিসি। এখন ডাব্লিউবিসি সংখ্যাটা কত হবে? তো সাধারণ সংখ্যা হচ্ছে ৪.৫ থেকে আ বা ৪ থেকে ১১,০০০ বলে। এভারেজ হচ্ছে ৭,৫০০ এরকম। তো এর বেশি হলে কি হবে? কম হলে কি হবে? এটা হচ্ছে তোমরা বের করবা। তো আমি একটু বলে দেই, হেল্প করি তোমাদেরকে। বেশি হলে সেক্ষেত্রে কথাটা আসে সাইটোসিস কথাটা আসে। তো ধরো এখানে WBC যারা, তাদেরকে একত্রিতভাবে বলা হয় লিউকোসাইট। তাহলে WBC বেশি হলে আমরা বলব লিউকোসাইটোসিস। আর যদি কম হয় সেক্ষেত্রে ওয়ার্ড আসে পেনিয়া। তাহলে যদি ৪,০০০ এরও কম হয় WBC এর পরিমাণ, তাহলে আমরা বলব লিউকোপেনিয়া। তো WBC কম হলে তাহলে স্বাভাবিকভাবেই তার ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে এবং তার রোগ জীবাণু হওয়ার বা ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা,
তো এই ছিল কিছু ইম্পোর্টেন্ট ব্যাপার-স্যাপার। তারপরেও তোমরা পড়ে নিবে যে কোথায় তৈরি হয়, কোথায় ধ্বংস হয়। এই জিনিসগুলো কমন যে সবই বোন ম্যারোতে তৈরি হয় অ্যাডাল্ট এর ক্ষেত্রে। আর হচ্ছে ধ্বংস হয় হচ্ছে কোথায়? লিভারে ধ্বংস হয়। এবং পূর্বে অর্থাৎ হচ্ছে যখন আমরা আ বা বা আ বাচ্চা অবস্থায় ছিলাম বা যেটাকে আমরা বলতে পারি ভ্রূণ অবস্থায় ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন আবার দেখা যেত লিভার, স্প্লিন থেকেই আ আরবিসি তৈরি হইতো। আবার ডাব্লিউবিসি গুলা লিভার থেকে তৈরি হইতো। ওকে? বাট পরবর্তীতে এখন বর্তমানে বোন ম্যারো থেকে সব তৈরি হয় এবং লিভার, স্প্লিন এ যেয়ে সব ধ্বংস হয় আরকি। আমরা এক কথায় বলতে পারি। আচ্ছা, এরপর প্লাটিলেটস এ আসি। প্লাটিলেটস এর আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। আমরা কিন্তু অবশ্যই অপর নামগুলো পড়বো। কারণ এটার সাথে কিন্তু ক্লিনিক্যালি আ অনেক কোরিলেট করতে পারবো তাহলে আমরা। তো যেমন প্লাটিলেট বেড়ে গেলে হয় থ্রম্বোসাইটোসিস। কিন্তু প্লাটিলেটস এর অপর নাম না জানলে কিন্তু আমরা এটা পারতাম না, ক্লিনিক্যাল নামটা, তাই না? আচ্ছা, তো প্লাটিলেটস এর কাজ হচ্ছে এক কথায় বললে রক্ত জমাট বাঁধানো। অর্থাৎ আমাদের যদি যখন কোথাও স্কিন কাট হয় তাহলে রক্ত বের হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে প্লাটিলেটস গুলো অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেটেড হয়ে রক্ত জমাট বাঁধাবে। যেন হচ্ছে আমাদের বডির আমাদের ব্লাডের যে কম্পোনেন্ট গুলো আছে আরবিসি, ডাব্লিউবিসি, তারপর হচ্ছে প্লাজমা এগুলো যেন বের না হয়ে যায়। আচ্ছা। তো এই তো প্লাটিলেটস এর কাজ। এখন এই কাজটা করার জন্য প্লাটিলেটস একটা কেমিক্যাল রিলিজ করে। সেই কেমিক্যালের নামটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে সেরোটোনিন। তাহলে কি রিলিজ করতেছে? সেরোটোনিন রিলিজ করে। সেরোটোনিনের কাজ কি? এটা হচ্ছে আ যে রক্তনালীগুলো আছে সেগুলোকে সংকোচন করে। সংকোচন করলে কি হবে? কোন জায়গায় যদি সংকোচন করে দাও তাহলে কি ইজিলি বের হতে পারবে কোন কিছু? পারবে না। সো এইভাবেও রক্ত যেন ব্লাড ভেসেল থেকে বাইরে বের না হয়ে যায়, সেরোটোনিন রিলিজ করে সংকোচন করে রাখে এবং রক্ত প্রবাহকে হ্রাস করে বা রক্তপাত বন্ধ করে। আচ্ছা। তো এখন এখানে রক্তপাত সম্পর্কিত বা ব্লিডিং সম্পর্কিত আমরা বিভিন্ন যে প্রসেস গুলো আছে সেগুলো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আমাদের এই লেকচারে শুধুমাত্র আমরা রক্তের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। রক্তের কাজ কি? রক্তের যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলোর কাজ কি? তারা আসলে কি করতেছে আমাদের বডির মধ্যে? এবং তাদের আসলে কোথা থেকে সৃষ্টি হচ্ছে এবং তাদের এভারেজ রেঞ্জটা কত? প্লাটিলেটস এর রেঞ্জটা কত? তা আমরা জানি ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে প্লাটিলেটস কমে যায়। তখন আমরা শুনেছি না যে কারো প্লাটিলেটস ৫০,০০০, ১,০০,০০০ এরকম। তাই না? আচ্ছা, তো তার মানে রেঞ্জটা কত? নরমাল রেঞ্জ হচ্ছে ১.৫ লক্ষ থেকে ৪ লক্ষ। ১.৫ লাখের কম হয়ে গেলেই তখনই হচ্ছে প্লাটিলেটস কমে যাবে অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া হবে। বেড়ে গেলে তখন থ্রম্বোসাইটোসিস হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের রক্ত সম্পর্কিত বিস্তারিত কথাবার্তা। তো বাকি যে জিনিসগুলো আছে আশা করি তোমরা একটু বইটা রিডিং করলে এবং এই যে ছকটা দেওয়া ছিল সেই ছকটা যদি তোমরা পড়ো তোমরা নিজেরাই ইনশাআল্লাহ পারবা। তো আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।